জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর চলছে। বিচার ও জুলাই শহীদদের পুনর্বাসনের কাজ কতটা প্রপারলি এগিয়েছে কি বলবেন? এটা একটা সাবজেক্টিভ প্রশ্ন। তো প্রপার কিংবা ইমপ্রপার এটা কার সঙ্গে আপনি যাচাই করবেন? তবে আমি মনে করি বিচারটা ইজ ইন রাইট ট্র্যাক, ট্রায়াল ইজ ইন রাইট ট্র্যাক, ইন প্রোগ্রেস। আমাদের দেশের বিচারের যে সিস্টেম আছে, যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হয়, এই পদ্ধতিগত ফেয়ারনেস এই বিচারে আছে, দৃষ্টিভঙ্গিগত ফেয়ারনেস বিচারে আছে, ইনভেস্টিগেশনে ফেয়ারনেস আছে এবং প্রপার ট্রায়ালের মাধ্যমে বিচার করা হচ্ছে। এবং সিন্স দ্য ইস্যু ইজ লাইভ, স্টিল এখনও এভিডেন্সেসগুলো লাইভ ইন্টারপ্রিট করা যাচ্ছে। এখনও আপনার অডিও ভিডিও রেকর্ডিংগুলোকে বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে ব্যবহার করা যাচ্ছে। এই ক্ষেত্রে আমি মনে করি এই বিচারের জায়গাটা খুবই প্রপার ওয়েতে অগ্রসর হচ্ছে। তারপরে দুটো ট্রাইব্যুনাল আছে, দুটো ট্রাইব্যুনালে তো এত বিচার করা সম্ভব না, আসলে অনেকগুলো মামলা হয়েছে। তারপরেও যে গতি দেখা যাচ্ছে, যেভাবে কাজ করছে, আমার মনে হয় এই বিচার প্রক্রিয়াটাকে অগ্রসর হতে বাকি সময়টুকু আমাদের দেয়া দরকার। আর সেকেন্ড হলো, প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝখানে গ্যাপ হয়েছে অনেক। যে প্রাপ্তিগুলো হওয়ার কথা ছিল খুব কুইকার, খুব সুইফার এবং খুব ইন এ ভেরি নিউ ডাইমেনশন, নিউ ফ্যাশন, বর্তমান সরকার এসে জুলাই সনদ বাস্তবায়নের যে আর্গুমেন্ট তারা তুলেছেন, আমি মনে করি দ্যাট দে আর ডুইং এ রং থিং, দ্যাট দে আর ডুইং এ ব্লান্ডার, এবং এটি তাদের করা উচিত হয়নি। এবং কোনো একটা জায়গায় গিয়ে এটিকে আইনি বিতর্কে রূপান্তর করেছেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হবে কী রূপে, আদেশের বৈধতা আছে কিনা, এটি সাংবিধানিক না অসাংবিধানিক, ভয়েডে ভিনিশিও কিংবা ভয়েডে ভিনিশিও না, এই যে আর্গুমেন্ট তারা তুলেছেন, আমার বিবেচনায় সরকার এটা ভুল করছে। দিস ইজ দ্য রং স্টেপ, দে হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর দ্যাট স্টেপ। এক সময় তারা এটার জন্য অনুশোচনা করতে বাধ্য হবেন। কারণ হলো, জুলাই অভ্যুত্থান যদি গ্লোরিফাই হয়, তাহলে সরকারের তো হারানোর কিছু নাই। জুলাই অভ্যুত্থানের ফল হিসেবে যে একটা নির্বাচন হয়েছে, তার মাধ্যমে সরকার 2/3 মেজরিটি পেয়ে ক্ষমতায় এসেছে। সুতরাং জুলাই অভ্যুত্থান যদি সঠিকভাবে রেপ্রেজেন্টেড হয়, আইনি প্রোটেকশন পায়, টেকসই প্রোটেকশন পায়, দীর্ঘমেয়াদী প্রোটেকশন পায়, তাহলে সরকারের তো হারানোর কিছু থাকার কথা নয়। কিন্তু আমি দেখছি কেমন জানি একটা হীনমন্যতা সরকারের মধ্যে কাজ করে। এই হীনমন্যতাটুকু আজও দেখবেন সংসদে দাঁড়িয়ে বিতর্ক করে বিপ্লব হয়েছে না গণ অভ্যুত্থান হয়েছে। বলুন তো, সরকারের দৃষ্টিকোণ থেকে বিপ্লব হলেই অসুবিধা কি, আর গণ অভ্যুত্থান হলেই অসুবিধা কি? তাদের ব্যারিয়ার কোথায়? দে আর দি মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিশিয়ারিজ অফ দ্য রেভলিউশন। এখন যদি আমি রেভলিউশন বলি আর কিংবা আমি মাসাব সার্চ বলি, তাতে গভর্নমেন্টের হারানোর কি কিছু আছে? আমি তো হারানোর কিছু দেখি না। একটা অযথা কূটতর্ক তারা ডেভেলপ করেছেন। সেই কূটতর্কটা হলো কি করে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে সংবিধানকে তারা সংশোধন করবেন, সংস্কার করবেন না। এই কূটতর্কের কি মানি থাকতে পারে? শুধু ব্যক্তি বিশেষের বাগ্মিতা ছাড়া আমি এখানে আর কোনো রেজাল্ট খুঁজে পাই না। আমার তো মনে হয় না যে পরিবর্তনগুলোর ব্যাপারে আমরা একমত হয়েছিলাম, সেই পরিবর্তনগুলো দ্রুত বেগে করলে বাংলাদেশের মানুষ অখুশি হবে। এটা না করে সরকারের কি লাভ, ফায়দা কি? আমি তো মনে করি এই জায়গায় আমিত্ব কাজ করছে। আচ্ছা, কোনটা আমি করেছি, কোনটার মধ্যে আমি ছিলাম, কোনটার মধ্যে আমি ছিলাম না, কেন যে প্রক্রিয়ায় এখন গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার গঠিত হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে সেই প্রক্রিয়া কি সরকার গঠিত হয়নি? সেটাকে কি তারা সিপাহী জনতার বিপ্লব বলে না? সেটাকে সিপাহী জনতার বিপ্লব বললে আজকে ছাত্র জনতার বিপ্লব বলতে তাদের অসুবিধা কোথায়? এই ঐতিহাসিক রাজনৈতিক বিতর্কে, টার্মিনোলজি কিংবা পরিভাষাগত বিতর্কে কেন তারা পা ভাড়াচ্ছে? তাতে কি মানুষের মধ্যে তাদের পপুলারিটি বাড়ছে? কোনো কারণ থাকতে পারে। আজকে জরিপ চালাইতে বলেন সরকারকে যে তাদের এই স্ট্যান্ডের পক্ষে বাংলাদেশের মানুষ আছে কিনা। ইন্ডিপেন্ডেন্ট দুই তিনটা জরিপ চালিয়ে দেখবেন। আমার মনে হয় এটাকে বাংলাদেশের মানুষ একটা অযথা কৌশলগত বিতর্ক ছাড়া নিয়ম এবং নীতির ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি মনে করে না। আচ্ছা বলেন, হয়েছে একটা গণভোট, হয়েছে একটা সংসদ, কথা ছিল গণভোটের পরে সংবিধান সংস্কার পরিষদ হবে। এটি করাতে বিএনপি সরকারের কোনো লোকসানের কিছু আছে? ওয়্যার ইজ দেয়ার ফল্ট? ওয়্যার ইজ দেয়ার ডিফেক্ট? কোথায় ডিফেক্ট? সকলেই যদি অভ্যুত্থানের পক্ষে থাকে, তাহলে সংবিধান সংস্কার পরিষদ হবে, পরিষদের সংস্কারগুলো গৃহীত হবে, 6 মাসের ভিতরে সব শেষ হয়ে যাবে। পিপল উইল বি গিভিং প্রেইজ অ্যান্ড ক্রেডিট টু দি গভর্নমেন্ট। নিতে চায় না কেন? হীনমন্যতা বোধ কেন? আমার ধারণা হীনমন্যতা বোধের একটা কারণ আছে, সেটি হলো এই জুলাই জুড়ে যে আন্দোলন পরিচালিত হয়েছে,
যাদের নেতৃত্বে পরিচালিত হয়েছে তারা আনফর্চুনেটলি সেই নেতৃত্বে বর্তমান সরকারের লোকেরা ছিলেন না, ছিল ভিন্ন সেট অফ পিপল, ছাত্র জনতা যাদের ফেসগুলো ভিন্ন, যারা আবার নতুন করে রাজনৈতিক দল গঠন করেছে। সেই ক্রেডিট তারা তাদেরকে দিতে চান না। তারা চান নিয়মতান্ত্রিকতার উপায়ে নিজেদের আমিত্ববোধ বজায় রেখে ততটুকু করতে যতটুকু বলতে পারেন যে আমরা করেছি। আর না হয় অধ্যাদেশগুলো বাদ দিয়েছেন কেন? গুম খুন অধ্যাদেশ বাদ দিতে হয় কেন? মানবাধিকার অধ্যাদেশ বাদ দিতে হয় কেন? বিচার বিভাগীয় সচিবালয় অধ্যাদেশ বাদ দিতে হয় কেন? বিচারক নিয়োগ অধ্যাদেশ বাদ দিতে হয় কেন? সরকার তো বলছে আরো শক্তিশালী আইন করার কথা বলছে, সেটা কি? Where is that শক্তিশালী law? We want to see that শক্তিশালী law. If they have anything শক্তিশালী, we want to see what শক্তিশালী is that. যদি দেখাইতে পারেন, of course we will support them. আমার ধারণা এই আমিত্ববোধটাকে কবর দিতে হবে, তাহলে গভর্নমেন্ট আরো পপুলার হবে। আর সেকেন্ড হলো, কার ক্রেডিট বেশি কার ক্রেডিট কম, এই হীনমন্যতা বোধ থেকে বেরিয়ে আসতে হবে। সকলের ক্রেডিট সকলকে দিয়ে দিতে হবে। আর থার্ড হলো, এই অযথা কূটকৌশলের বিতর্ক থেকে বের হয়ে আসতে হবে। সংস্কারগুলো করে মানুষকে বুঝিয়ে দেন। আমার ধারণা গভর্নমেন্ট উইল বি হাইলি প্রেইজড, পিপল উইল প্রেইজ। জি।